আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া বর্তমান সাবেক 25 সেনা কর্মকর্তার মধ্যে 15 জন সেনা হেফাজতে, সেনাবাহিনীতে মোরাল এফেক্ট পড়েছে মন্তব্য। রাজধানী কাকরাইলে পুলিশের বাধায় জাতীয় পার্টির সমাবেশ পণ্ড, 20 নেতাকর্মী আহত, 8 জনকে আটকের অভিযোগ। নির্বাচন পেছানো ষড়যন্ত্র চলছে বলে মির্জা ফখরুলের দাবি। বিএনপি সমতার ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক চায় মন্তব্য। IUCN এর সম্মেলনে সমুদ্র রক্ষায় আন্তর্জাতিক প্রতিশ্রুতি পূরণের তাগিদ, নারী ও তরুণদের সম্পৃক্ত করা সহ সব পক্ষের সমন্বিত পদক্ষেপের আহ্বান। গ্রোথ হরমোনের অপব্যবহারে ড্রাগন ফলের বাজার নিয়ে শঙ্কায় মুন্সিগঞ্জের উদ্যোক্তা। কৃষিতে নতুন বিনিয়োগ টিকিয়ে রাখতে প্রযুক্তি নির্ভর চাষাবাদে গুরুত্ব আরোপ। এবং 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের দেয়া 191 রানের টার্গেটে ব্যাটিংয়ে বাংলাদেশ, 42 রানে মিরাজের 3 উইকেট শিকার। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন। চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই OTT প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। মানবতা বিরোধী অপরাধে সেনা কর্মকর্তাদের বিচারে ইনসাফের প্রশ্নে কোনো কম্প্রোমাইজ চায় না সেনাবাহিনী। সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর পক্ষে অ্যাডজুটেন্ট জেনারেল হাকিমুজ্জামান বলেছেন, গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া 25 সেনা কর্মকর্তার মধ্যে কর্মরত 15 জনকে হেফাজতে আছেন। বলেন, কর্মকর্তারা অভিযুক্ত হয় সেনাবাহিনীতে মোরাল এফেক্ট পড়েছে। প্রশ্নের উত্তরে তিনি বলেন, চার্জশিট হাতে না পাওয়ায় কে কতটা দায়ী তা এখনো জানেন না তারা। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। গুমের 3 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে 8ই অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যার মধ্যে DGFI এর 5 প্রধান সহ আছেন সাবেক বর্তমান 25 সেনা কর্মকর্তা। দেশের ইতিহাসে এই প্রথম একসঙ্গে এত সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হওয়ায় সেনাবাহিনীর জরুরি সংবাদ সম্মেলন। আমরা যখন দেখছি একটা ন্যাশনাল লেভেলে কমিশন কাজ করছে, আর্মি ক্যানট হ্যাভ অ্যানাদার কমিশন অর কমিটি ফার্দার দ্যাট উইল আন্ডারমাইন দ্য ন্যাশনাল কমিশন। রাদার আমরাও কমিশনকে সর্বাত্মকভাবে আমরা সাহায্য সহযোগিতা এখনো করে যাচ্ছি। ওয়ারেন্টের কপি হাতে না এলেও চার্জশিট হওয়ার একদিনের মাথায় চাকরিরত 15 জনকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী। এর মধ্যে LPR-এ আছেন 1 জন, কর্মরত আরেকজন মিসিং, বাকি 9 জন অবসরে। সেনা আইনে বিচার হচ্ছে না, তবে কমিশনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন হাকিমুজ্জামান। এই ICT ডেফিনেটলি আমাদের জন্য অবশ্যই এটার জন্য আমাদের জন্য অবশ্যই মোরাল এফেক্টে অবশ্যই করে, এটা অস্বীকার করবো কেন। একদম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে, বাংলাদেশ আর্মি জাস্টিসের পক্ষে, যেটা জাস্টিস হবে সেটার পক্ষে আমরা থাকবো। ইনসাফ, নো কম্প্রোমাইজ উইথ ইনসাফ, কাম হোয়াটসো মেবি। হাকিমুজ্জামান জানান, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হলে চাকরিচ্যুত হবেন, তবে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের চাকরি বা সুযোগ সুবিধার কি হবে সেই প্রশ্নটির আইনি ব্যাখ্যা চাইবেন তারা। হেফাজতে থাকাদের ট্রাইব্যুনালে হস্তান্তর করার প্রসঙ্গে তিনি জানান, ট্রাইব্যুনালের আইনগত ব্যাখ্যা পাওয়ার পর সিদ্ধান্ত হবে। এই নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা অন্য যে কোনো নির্বাচনের সময়, যে সাধারণ নির্বাচনে যে সেনাবাহিনীর যে ভূমিকা ছিল তার থেকে অনেক বহুলাংশ বৃদ্ধি পেয়েছে। ইলেকশনের আগে অবশ্যই ইলেকশন কমিশনের রিকোয়েস্টই হবে। আমাদের ডিপ্লয়মেন্ট এখন যা আছে তার থেকে বহুলাংশে বৃদ্ধি পাবে। জাতি পুরো ওয়েট করছে একটা খুব ভালো একটা ক্রেডিবল একটা ইলেকশনের জন্য। আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করবো এটা ক্রেডিবল ইলেকশন যাতে হয়। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা।
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান 15 অক্টোবর বুধবারের পরিবর্তে 17 অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হবে। জনসাধারণের অংশগ্রহণের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিনে এই অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠক শেষে কমিশন সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ জানান, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান একটি ঐতিহাসিক ঘটনা। আগ্রহী জনগণের অংশগ্রহণের সুবিধার্থে অনুষ্ঠানটি 17 অক্টোবর শুক্রবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। যদিও এর আগে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল 15 অক্টোবর বুধবার বিকেলে জুলাই সনদ সই হবে। বৈঠকে সিদ্ধান্ত হয়, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন। এছাড়া বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিদের এতে আমন্ত্রণ জানানো হবে। রাজধানীতে পুলিশের বাধায় জাতীয় পার্টির সমাবেশ পণ্ড হয়েছে। দুপুরে সমাবেশ শুরু হওয়ার পরপরই দলটির নেতাকর্মীরা পুলিশের বাধার মুখে পড়েন। জাতীয় পার্টি বলছে, সে সময় দলের অন্তত 20 নেতাকর্মী আহত হয়েছে, আটক করা হয়েছে 8 কর্মীকে। পুলিশ বলছে, অনুমতি না থাকায় জাতীয় পার্টিকে সমাবেশ করতে দেওয়া হয়নি। আরও জানাচ্ছেন লুৎফর রহমান সোহাগ। কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি, মামলা প্রত্যাহার, মব সন্ত্রাস বন্ধসহ বিভিন্ন দাবিতে রাজধানীর কাকরাইলে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ ডাকে জাতীয় পার্টি। সমাবেশে অংশ নিতে দুপুরে দলটির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে আসার পর বাধা দেন পুলিশের সদস্যরা। সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাসে পণ্ড হয়ে যায় সমাবেশ। জাতীয় পার্টির নেতাকর্মীরা দ্বিতীয় দফায় কার্যালয়ের সামনে জড়ো হলে আবারও লাঠিচার্জ করে পুলিশ। জাপা কর্মীদের অভিযোগ, পুলিশের লাঠিচার্জের পাশাপাশি তাদের মারধর করেছেন গণ অধিকার পরিষদের কর্মীরা। জাতীয় পার্টিকে এই সরকার ভয় পায়, জিএম কাদেরকে ভয় পায়। এটি অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা, এটা আমি ধিক্কার জানাই। তারা জাতীয় পার্টির উপর হামলা করেছে, তারা সন্ত্রাসী। পুলিশ বলছে, সমাবেশের অনুমতি না থাকায় আইনানুগ ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এটা তো একটা রাস্তা, রাস্তার উপরে চেয়ার টেবিল অমুক দেওয়া, স্টেজ করা, এগুলো তো রাস্তার উপরে ছিল, যেটা আমরা বারবার বলতেছিলাম এটা রাস্তা দখল করে এভাবে না করার দরকার নেই। এরপরে যখন বারবার বলার পরেও যখন শুনে নাই, তখন তো আমাদের আসলে এখানে কিছু করার ছিল না। আমরা ডিসপার্স করার জন্য আমরা জাস্ট সাউন্ড গ্রেনেড এবং যে আমরা ওয়াটার গ্রেনেডটা দিচ্ছি। জাতীয় পার্টির দাবি, পুলিশকে জানিয়ে সমাবেশের আয়োজন করা হয়। পুলিশের কাছ থেকে আমরা কোনো ফরমাল অনুমতি পাইনি, এটি সত্য, কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি পার্টি তার অফিসের সামনে মিটিং করে এবং তারা আমার জানা মতে এ ধরনের কোনো ফরমাল অনুমতি নেয় না, এবং আমরা অবহিত করেছিলাম লিখিতভাবে। সেই রিসিভ করা চিঠিও আমাদের কাছে আছে, এবং আমাদেরকে মিটিং চলার একবার সবসময় বলা হলো অনুষ্ঠানটি সংক্ষিপ্ত করার জন্য। তারা আশঙ্কা করছে আমাদের উপর হামলা হতে পারে, আমাদের উপর যারা হামলা করবে তাদের উপর হামলা না করে তারা আমাদের উপর জলকামান নিক্ষেপ করেছে, সাউন্ড গ্রেনেড মেরেছে। পুলিশ সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন একটি আচরণ করেছে। কিন্তু একটি রাজনৈতিক দল তার শান্তিপূর্ণ প্রোগ্রাম তার অফিসের সামনে করতে যাবে এবং পুলিশ সেখানে বাধা দিবে, এটা নব্য ফ্যাসিবাদের একটি আবির্ভাব হচ্ছে। আটক নেতাকর্মীদের দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় পার্টি। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু লোক নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক পাটমন্ত্রী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আ.স.ম হান্নান শাহর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরে হান্নান শাহ স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভায় তিনি বলেন, বিগত জাতীয় নির্বাচনে ভারত হস্তক্ষেপ করেছে। বিএনপি ভারতের সাথে সম্পর্ক চায়, তবে সেটা হবে সমতার ভিত্তিতে। খুব পরিষ্কার করে বলে দিতে চাই এই সরকারকে, এই অন্তর্বর্তী সরকারকে, যে আপনি শতভাগ নিরপেক্ষ থাকবেন। আপনার উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে কেউ কেউ কোনো দলের জন্য পক্ষপাতিত্ব করছেন বলে বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে। আমরা এটা শুনতে চাই না, বাংলাদেশের মানুষ এটা শুনতে চায়। বাংলাদেশের মানুষ সম্পূর্ণ নিরপেক্ষতা চায় এবং নিরপেক্ষ নির্বাচন চায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব কথা বলছিলেন।
শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ এবং প্রদর্শনের বিধান বাতিল চেয়ে মতামতের জন্য নতুন করে মতামত চেয়ে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেওয়ার প্রতিবাদ জানিয়ে ঐকমত্য কমিশনকে পাল্টা চিঠি দিয়েছে কয়েকটি রাজনৈতিক দল। তারা বলছে, দীর্ঘ আলোচনা শেষে আবারও নতুন ইস্যু তুলে কমিশন অঙ্গীকার ভঙ্গ করেছে, যা দুরভিসন্ধিমূলক। রিপোর্টে আরও জানাচ্ছেন জান্নাতুল বাকিয়া কেকা। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর সর্বশেষ বৈঠক হয় গত ৮ অক্টোবর। এর আগে গত ১৭ সেপ্টেম্বর কমিশন জানিয়েছিল নতুন করে আর কোনো ইস্যুতে আলোচনা করবে না তারা। কিন্তু এমন প্রেক্ষাপটে গত ৯ অক্টোবর নতুন আরেকটি ইস্যু, শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের বিধান সম্বলিত ৪ অনুচ্ছেদ বাতিলে রাজনৈতিক দলগুলোর মতামত জানতে চিঠি দেয় জাতীয় ঐক্যমত্য কমিশন। এর প্রতিবাদে বাংলাদেশ জাসদ সহ কয়েকটি দল কমিশনকে পাল্টা চিঠি দিয়েছে। আজ আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম ৯ অক্টোবর তারা একটা চিঠি পাঠিয়েছে যে তারা জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত সব জায়গা থেকে অপসারণ করবার জন্য যে তারা এই বিষয়টি আলোচনা করতে চাচ্ছে। আমরা মনে করি এটা ঐক্যমত্য কমিশন ঠিক করেনি, এটা দুরভিসন্ধিমূলক। নতুন ইস্যুতে মতামত চেয়ে কমিশনকেই বিতর্কের মুখে ফেলেছে বলছে দলগুলো। উচ্চ আদালতে এই বিষয়ে একটা মামলা হয়েছিল পঞ্চদশ সংশোধনী বাতিল করার জন্য। সেখানে কিন্তু মাননীয় বিচারপতিগণ বলেছেন এই সমস্ত রাজনৈতিক বিষয় আগামী সংসদে আলোচিত হবে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ, কূটনৈতিক মিশন ও সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের বিধান সম্বলিত বিষয়টি দীর্ঘ ৯ মাসের আলোচনায় কেন তোলা হয়নি, এই প্রশ্ন রেখেছেন সংশ্লিষ্টরা। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। হাজারো জাহাজ নিয়ে গাজায় নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় জানিয়েছেন আলোকচিত্রী এবং মানবাধিকার কর্মী শহীদুল আলম। বিকেলে রাজধানীর দৃক গ্যালারিতে সংবাদ সম্মেলনে গাজামুখী ফ্লোটিলায় অংশ নেয়া আটক এবং দেশে ফেরার ঘটনার বর্ণনা দেন তিনি। শহীদুল আলম বলেন, ইসরায়েল আন্তর্জাতিক আইন অমান্য করে তাদের অপহরণ করে শারীরিক এবং মানসিক নির্যাতন চালায়। আরও জানাচ্ছেন রিয়াজ ইসলাম। ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন বন্ধ ও গাজায় নৌ অবরোধ ভাঙতে গ্লোবাল ফ্রিডম ফ্লোটিলায় অংশ নেন রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক ও অধিকার কর্মীরা। সেই দলে ছিলেন আলোকচিত্রী শহীদুল আলম। ৮ই অক্টোবর তাদের নৌবহর থেকে সব অধিকার কর্মী ও নাবিককে ধরে নিয়ে যায় ইসরায়েলি সেনারা। মুক্ত হয়ে ভোরে দেশে ফেরেন শহীদুল আলম। সংবাদ সম্মেলনে অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। আমাদের কিন্তু সবচাইতে দূরে ধরেছে, আমাদের ক্ষেত্রে ওরা সবচাইতে বেশি আতঙ্কিত ছিল। অন্যান্যদের অনেক বেশি কাছে যেতে দিয়েছে, আমাদের কিন্তু অত কাছে যাওয়ার অনেক আগেই এবং বিশাল একটা অভিযান নিয়ে ধরা হয়েছে। শহীদুল আলম জানান, আটকের পর তাদের উপর নানা ধরনের নির্যাতন করা হয়েছে। আমার তো পাসপোর্ট ছিল, তা পাসপোর্ট নিয়ে সেই মাটির মধ্যে পাসপোর্টটাকে ফেললো, যেটা আমাকে সবচেয়ে বেশি বলবো আঘাত করেছে। ফিজিক্যাল আঘাতের চাইতে সেটা আমাকে বেশি লেগেছে। টর্চারের কথা যদি বলি, সেটা অনেক রকমের টর্চার। প্রধান টর্চার আমি বলবো মেন্টাল টর্চার। জাহাজ থেকে নামি তখন আমাদের প্রত্যেককে ৩ জন একেবারে উপর করে হাত অনেক পেছনে নিয়ে মাথা নামিয়ে নিয়ে যায়। শহীদুল আলম আরও জানান, মরুভূমিতে ইসরায়েলের সবচেয়ে গোপন কারাগারে তাদের রাখা হয়। আমরা হাঙ্গার স্ট্রাইক করব, আমরা খাইনি, কিন্তু সকলের শরীর তো একই রকমের না, কারো কারো প্রয়োজন ছিল। এই ২.৫ দিন আমরা যেখানে ওখানে ছিলাম, জেলে ছিলাম, সেই সময় ১ প্লেট খাবার দেওয়া হয়েছে, যারা খেয়েছে তাদের, আমরা খাইনি। আন্তর্জাতিকভাবে নেটওয়ার্ক দাঁড় করিয়ে আবারও গাজাবাসীর সাহায্যে হাজারো জাহাজ নিয়ে যাওয়ার প্রত্যয় জানান শহীদুল আলম। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় বরেণ্য শিক্ষাবিদ, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক সৈয়দ মঞ্জুরুল ইসলামকে বিদায় জানালেন সব স্তরের মানুষ। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে বিশিষ্ট জনেরা বলেছেন, সৈয়দ মঞ্জুরুল ইসলামের চলে যাওয়া শূন্যতা তৈরি করেছে, তবে একজন সত্যিকারের লেখক ও শিক্ষক কখনো হারিয়ে যান না। সাদি মাহমুদের রিপোর্ট। বাংলা সাহিত্য, শিক্ষা ও মানবিকতার জগতে অনন্য ব্যক্তিত্ব সৈয়দ মঞ্জুরুল ইসলাম। ক্লাসরুম থেকে কলাম, গল্প থেকে প্রবন্ধ, সবখানেই সৈয়দ মঞ্জুরুল ইসলাম ফুটিয়ে তুলেছেন তীক্ষ্ণ বিশ্লেষণ, সংবেদনশীলতা আর ন্যায়বোধ। তার বিদায়ে শোক সব মহলে। মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে গুণী এই ব্যক্তির প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ছুটে আসেন সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা জানান দীর্ঘদিনের সহকর্মী, শুভানুধ্যায়ী
ও শিক্ষার্থীরা। তার মৃত্যুতে মুক্তচিন্তার জগতে যে শূন্যতা তৈরি হলো তা পূরণ হওয়ার নয় বলছেন বিশিষ্টজনরা। খ্যাতি বা প্রতিষ্ঠান ছিল তা নয়, শিক্ষক হিসেবে সে অসাধারণ ছিল। ওনার হাসিটাই ছিল ওনার একটা সিগনেচারের মতো। স্যার অসম্ভব জ্ঞানী মানুষ ছিলেন, উনি প্রচণ্ড জনপ্রিয় একজন শিক্ষক ছিলেন। মঞ্জুর ভাইকে যতবার স্মরণ করব সবসময় ইতিবাচকতার সাথে আর সম্মানের সাথে। আমার ভাইয়ের ছাত্রছাত্রীদের যে ভালোবাসা আমি দেখেছি বা তার শুভানুক ভাইদের যে ভালোবাসা দেখেছি, তাতে আমার সত্যি মনে হয়েছে যে আমার ভাই আসলেও একজন ভালো শিক্ষক তো ছিলেনই, তার সাথে সাথে তিনি সকলের প্রাণের মানুষ ছিলেন। শ্রদ্ধা জানাতে আসারা বলছেন, অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম দেশের শিক্ষা ও গবেষণায় যে অবদান রেখে গেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি ক্লাসরুমে যেভাবে ছাত্রদেরকে জ্ঞান বিতরণ করেন, একই সাথে উদ্বুদ্ধ করেন ক্লাসরুমের বাইরে। বহু বলবো যে সাহিত্যব্রতী তরুণ তরুণী তাদেরকেও সে অনুপ্রাণিত করেছে, ফলে মঞ্জুর থেকে যাবে অনেক রকমভাবে। নতুন প্রজন্ম এদের আদর্শটাকে ধরে সামনে এগিয়ে যাবে। উনি তো শুধু শিক্ষক ছিলেন না, উনি একাধারে শিক্ষাবিদ আসলে, তারপরে সাহিত্যিক, কলাম লেখক এবং জাতির বিবেকের মতো। আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত স্যারের স্মৃতি, স্যারের অবদানকে মাথায় রেখে আমি সামনের পথটুকু চলতে চাই। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজার নামাজ শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলামকে দাফন করা হয়। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। শ্রদ্ধেয় শিক্ষক সৈয়দ মঞ্জুরুল ইসলামের আত্মার শান্তি কামনা করছি আমরা। আবুধাবিতে IUCN ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেসের তৃতীয় দিনে সমুদ্র রক্ষায় আন্তর্জাতিক প্রতিশ্রুতি পূরণে জোর দেওয়া হয়েছে। সুনীল অর্থনীতির টেকসই ব্যবহার এবং ব্যবস্থাপনার আলোচনায় উঠে আসে পরিবেশ বান্ধব প্রযুক্তি, উদ্ভাবন ও বিনিয়োগের প্রয়োজনীয়তাও। সংকট উত্তরণে স্থানীয় জনগোষ্ঠী, নারী ও তরুণদের সম্পৃক্তকরণ সহ সব পক্ষের সমন্বিত পদক্ষেপের আহ্বান পরিবেশবিদদের। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্য প্রতিনিধি মেহেদি হাসানের তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন আলিমাল রাজের রিপোর্টটি। পৃথিবীর মোট আয়তনের ৭০% সমুদ্র, আর এই সমুদ্রকে ঘিরেই আবর্তিত হয় ৯৫% বৈশ্বিক বাণিজ্য। কর্মসংস্থান থেকে শুরু করে বিশ্বের প্রায় ৩০০ কোটি মানুষের খাদ্যের যোগানও আসে এই সমুদ্র থেকে। তবে জলবায়ু পরিবর্তন, দূষণ, অবাধ মৎস্য শিকার সহ ধ্বংসাত্মক কর্মকাণ্ডে ভয়াবহ সংকটে সামুদ্রিক বাস্তুতন্ত্র। IUCN ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেসের ফ্রম কমিটমেন্টস টু চেঞ্জ ড্রাইভিং ট্রান্সফরমেটিভ অ্যাকশন ফর দি ওশান সেশনের আলোচনায় আন্তর্জাতিক সমুদ্র চুক্তির যথাযথ বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হয়। বিশেষজ্ঞরা বলেন, শুধু প্রতিশ্রুতি নয়, সংকট সমাধানে বিনিয়োগ নিশ্চিত করা সহ প্রয়োজন কার্যকর পদক্ষেপ। It's very important for the youths to be in conferences like this where they will understand the ocean, their responsibility towards ensuring that the ocean is well managed for the prosperity of the world. This generation, they're going to live with the consequences of whatever we do in the ocean today. So yeah, getting this next generation involved in the ocean is absolutely crucial if we're actually going to do BBNJ agreement, the agreement for the protection in high sea to be now enforced with 74 signature. This is a great step. Looking forward to see more. সমুদ্র চুক্তি ও বৈশ্বিক অংশীদারিত্ব শুধু আলোচনার টেবিলে নয়, মাঠ পর্যায়ে যথাযথ বাস্তবায়নে গুরুত্বারোপ করেন পরিবেশবাদীরা। সমুদ্রের ব্যাপারে আমরা কিন্তু অনেক উদাসীন এবং অনেক কিছুই কিন্তু আমরা বুঝতে পারি যে সমুদ্র আমাদের কি দিচ্ছে, আমাদের যে জীবনে এবং আমাদের এই যে ক্লাইমেট সবকিছু মিলিয়ে যে একটা বিশাল একটা ভূমিকা পালন করছে, সেটা কিন্তু এখানে জোরে সোরে আলোচনা হচ্ছে। এবং যে আলোচনায় একটি ব্যাপার উঠে এসছে যে $3 ট্রিলিয়ন কিন্তু এই ইকোনমি, এই ব্লু ইকোনমি, এই ওশিয়ানের খাদ্য বলি, ট্রান্সপোর্টেশন বলি, ইভেন আমরা যদি ট্যুরিজমের কথাও বলি, সমুদ্র কিন্তু একটা বিশাল ভূমিকা পালন করে। সুতরাং সমুদ্রকে যদি ভালো রাখি আমরা, তাহলে কিন্তু আমাদের যাবতীয় যা এই সমুদ্র রিলেটেড যাই আছে সেগুলোও ভালো থাকবে। যত বেশি এই নিয়ে কথা বলবো, ততই কিন্তু আমরা
সমুদ্রের ব্যাপারে সচেতন হব। তরুণ সমাজকে কিন্তু এগিয়ে আসতে হবে এই ধরনের কর্মকাণ্ডে, এবং আমরা সবাই যখন হাত মেলাবো একসাথে তখনই কিন্তু এর থেকে ভালো সমাধান আসবে। 2030 সালের মধ্যে বিশ্বের 30% সমুদ্র সংরক্ষিত করা কোনো স্বপ্ন নয়, বরং এখন এটি টিকে থাকার শর্ত। সমুদ্র রক্ষা মানে শুধু পরিবেশ সংরক্ষণ নয়, এটি অর্থনীতি, জনজীবন আর ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্ব রক্ষার লড়াই। আলিম আল রাজি, চ্যানেল আই। মুন্সিগঞ্জে ব্যবসায়ী উদ্যোক্তা মোহাম্মদ মনিরুজ্জামান 42 বিঘা জমিতে গড়ে তুলেছেন বিশাল এক ড্রাগন ফলের বাগান। তার এই আধুনিক কৃষি উদ্যোগ গ্রামীণ অর্থনীতিতে ভূমিকা রাখছে। টনিক বা গ্রোথ হরমোন ব্যবহার করে উৎপাদিত ড্রাগন ফলে বাজার ভরে গেছে, তা নিয়ে শঙ্কায় আছেন এই উদ্যোক্তা। বিস্তারিত জানছেন শাইখ সিরাজ। মুন্সিগঞ্জের প্রতিষ্ঠিত এক ব্যবসায়ী মোহাম্মদ মনিরুজ্জামান অন্য ব্যবসার পাশাপাশি সম্প্রতি তিনি কৃষি বাণিজ্যে যুক্ত হয়েছেন। এটা প্রথমে আমি সিঙ্গাপুর গেলাম, তো ওখানে মুস্তফা সেন্টার থেকে একটা ফল কিনলাম। কিনে হোটেলে আসলাম, আসার পর ওইটা কাটলাম, খেলাম, ভালো লাগলো। ড্রাগন হ্যাঁ ভালো লাগলো। তার আগে ড্রাগন দেখেছেন? আমি দেখি নাই, আগে দেখি নাই। কোন সালের কথা? এটা হলো 16 সনে। আপনার যে প্রোগ্রামটা যখন দেখলাম গভীরভাবে ওটা অনুধাবন করছি, ওখান থেকে সব পেয়েছি আমি। আচ্ছা, আমরা এই ফলটাকে এখনো পবিত্র হিসাবে রাখছি, এটা আমার মাকে খাওয়াইছি। তার এই বাগান থেকে জীবিকা নির্বাহ করছেন অন্তত কয়েক ডজন পরিবার। ফুলের পরাগায়ন থেকে ফল সংগ্রহ সবই চলছে শিল্প উদ্যোগের মতোই। গত 3 বছরে দেশে ড্রাগন ফলের উৎপাদন বেড়েছে 400%। তবে 2023 সাল থেকে গ্রোথ হরমোনের অপব্যবহারে ভোক্তা বাজারে আস্থা কমেছে। দোকানে গেলেই দেখবেন যে স্যার অল্প পাকা অল্প কাঁচা এবং বিকট একটা ফল হবে, দেখলে বোঝা যায় দেখতে ডেঞ্জারাস লাগবে। আবার স্যার আপনার কখনোই সে পাকবে না পুরোপুরি। আমার যখন এটা পোষাবে না আমি বন্ধ করে দিব, এই ব্যবসা করব না। কিন্তু আমার পক্ষে সম্ভব না ওই টনিক ভেজাল মানুষকে খাওয়ানো। দ্রুত বর্ধনশীল ড্রাগন ফলের কৃষি উদ্যোগে নতুন বিনিয়োগ টিকিয়ে রাখতে হলে প্রয়োজন সচেতনতা ও প্রযুক্তি নির্ভর চাষাবাদ। দেশের ব্যবসায়ীরা কৃষি ক্ষেত্রে দিন দিন বিনিয়োগ বাড়াচ্ছেন। উল্লেখযোগ্য ড্রাগন ফসল, এবং এটি দিনের পর দিন বাড়ছে। প্রশ্নটা হচ্ছে সরকারি নীতি সহায়তা, অন্যদিকে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য, এগুলো থেকে যদি বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা, এগুলোর থেকে যদি নিস্তার দেওয়া যায় তাহলে এই ক্ষেত্রে বিনিয়োগ বাড়বে। দেশে ব্যবসায়ীদের কৃষিক্ষেত্রে বিনিয়োগের একটা নতুন ধারা অব্যাহত থাকবে। মুন্সিগঞ্জের আবদুল্লাপুর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবারে আই স্পোর্টস। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সকল নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপির বিজয়কে ঠেকাতে পারবে না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নাটোর সদর উপজেলার ছাতনির আগদিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং 3 বারের সফল সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালিত বিএনপি আগামী দিনে এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। নাটোর জেলা বিএনপি নেতা বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা করেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শাহিন সহ অন্যরা। তারেক রহমানের নেতৃত্বে আজকে 15টা বছর তারেক রহমানকে দেশে আসতে দেয় নাই। এই 15টা বছর আমরা জেলে জেলে গেছে আমাদের জীবন। আমাদের মা, আমাদের নেত্রী, আমাদের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকেও এই 15টা বছর জেলখানায় মানবতর জীবনযাপন করতে হয়েছে। আমার এই জন্যই আপনাদের কাছে আমার আহ্বান, আপনাদের কাছে আমার অনুরোধ, আগামী দিনে এই সুযোগ এসছে বাংলাদেশের রাজনীতিতে আমূল পরিবর্তন। রুহুল কুদ্দুস তালুকদার দুলু বিএনপি নেতা কথা বলছিলেন। আমার হাতে আরও খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি,
আর বিরতির পর যা দেখতে পাবেন। বিরতির পর ফিরে এলাম, আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক, আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। সাবেক রাষ্ট্রপতি, প্রখ্যাত চিকিৎসক এবং বিকল্প ধারা বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর AQM বদরুদ্দোজা চৌধুরীর 94তম জন্মদিন আজ। বর্ণাঢ্য জীবনের অধিকারী দেশের খ্যাতনামা চিকিৎসক 1930 সালের এই দিনে কুমিল্লায় তার নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। 2001 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। একজন সাংস্কৃতিক কর্মী, লেখক, প্রাবন্ধিক ও খ্যাতনামা বক্তা হিসেবে 1976 সালে জাতীয় টেলিভিশন পুরস্কার এবং 1993 সালে স্বাধীনতা পদক লাভ করেন। 2004 সালে বিকল্প ধারা বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। 2024 সালের 5 অক্টোবর তিনি মারা যান। এ উপলক্ষে রাজধানী বারিধারায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। বি চৌধুরীর জ্যেষ্ঠ কন্যা মুনা চৌধুরী সহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। ভাষা সৈনিক ও তামুদ্দুন মজলিস নেতা সমাজসেবক বদিউল আলম চৌধুরীর 18তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভার আয়োজন করেছে বদিউল আলম চৌধুরী পরিষদ। চট্টগ্রাম সিটি কর্পোরেশন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন অধ্যাপক কাজী শাহাদাত। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডক্টর সাহাদাত হোসেন। আরও বক্তৃতা করেন দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালিক, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ও সচিব এবং মরহুমের কন্যা ডক্টর নাজিম কাউসার চৌধুরী সহ অন্যরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, নীতি আদর্শে আমৃত্যু অবিচল থেকে একজন নিষ্ঠাবান সমাজসেবী, শিক্ষা প্রচারক এবং বিজ্ঞান মনস্ক স্বদেশ প্রেমী হিসেবে সমাজ ও দেশের জন্য কাজ করে গেছেন ভাষা সৈনিক মরহুম বদিউল আলম চৌধুরী। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ফিলিস্তিনের ভবিষ্যৎ শাসন ব্যবস্থা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। হামাস ও এর সহযোগী দলগুলো স্পষ্ট জানিয়ে দিয়েছে গাজার শাসন ব্যবস্থা নির্ধারণের অধিকার শুধুমাত্র ফিলিস্তিনিদের। এদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় অনিশ্চয়তাকে সঙ্গী করে গাজার বিধ্বস্ত বাড়িঘরে ফিরছে ফিলিস্তিনিরা। প্রিয় দর্শক, এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। রাজধানীর মোহাম্মদপুরে জেনেসিস প্রি স্কুল লার্ন উইথ ফান সাংস্কৃতিক উৎসব হয়েছে। 3 থেকে 8 বছর বয়সী শিশুরা উৎসাহ উদ্দীপনা নিয়ে উৎসবের বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। ধানমন্ডি ছায়ানট সাংস্কৃতিক ভবনে আয়োজিত অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীরা কবিতা, গান, নাচ, শিক্ষামূলক নাটিকা, সহশিক্ষা সহ পরিবেশন করেন। চমৎকার ও শিক্ষণীয় আয়োজনের জন্য স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এই কার্যক্রম অব্যাহত রাখতে অনুরোধ করেন অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। রাজধানী গুলশানে একটি হোটেলে ম্যাগি প্রেজেন্স ফুড অ্যান্ড বেভারেজ মার্কেটিং ফেস্ট 5.0 অনুষ্ঠিত হয়েছে। ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশ আয়োজিত উৎসবে অংশ নেন 3 শতাধিক পেশাজীবী এবং দেশের শীর্ষ ব্র্যান্ড নেতারা। 8টি ইনসাইট ও প্যানেল সেশনে 25 জন বক্তা ইনোভেশন, কনজিউমার ট্রেন, কমপ্লায়েন্স, লিডারশিপ এবং কোলাবোরেশনের মতো বিষয় নিয়ে আলোচনা করেন। পঞ্চমবারের মতো আয়োজিত এই ফেস্টের মূল থিম ছিল ইনোভেশন নওরোসিস গ্রোথ। অনুষ্ঠানে ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশের ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর মির্জা মোহাম্মদ ইলিয়াস, নেসলে বাংলাদেশের সেলস ডিরেক্টর সৈয়দ ইকবাল মাহমুদ হোসেন ও রিয়াসাদ জামান, ফুড সেফটি ইন বাংলাদেশের এমডি ইমরুল হাসান, ইউনিলিভার কনজিউমার কেয়ারের এমডি
নাহারুল ইসলাম মোল্লা, পুষ্টি বিজনেস ডিরেক্টর মোহাম্মদ মোফাসসেল হক সহ অন্যরা উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরও খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। আরও খবর নিয়ে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। এলপিজির দাম নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের দায়িত্ব নিতে হবে মন্তব্য করে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান বলেন, বেশি মুনাফা করে টাকা পাচারের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। দৈনিক বণিক বার্তা আয়োজিত বাংলাদেশে এলপিজি অর্থনীতি, পরিবেশ ও নিরাপত্তা শীর্ষক আলোচনা উপদেষ্টা বলেন, এলপিজির দাম কমানোটা চ্যালেঞ্জের। তিনি আরও বলেন, 1200 টাকার সিলিন্ডার বিক্রি হয় 1400 টাকা থেকে 1500 টাকায়। জ্বালানির দাবি দিন দিন বাড়তে থাকবে উল্লেখ করে জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, জ্বালানি ছাড়া উন্নয়ন সম্ভব নয়, যে কোনো মূল্যে জ্বালানি সরবরাহ বাড়াতে হবে। আলোচনায় বক্তারা বলেন, ভোক্তার কাছে ন্যায্য দামে এলপিজি পৌঁছাতে হবে। সরকারের নীতি আর অবকাঠামোকে এলপিজির প্রসারে বাধা বলে উল্লেখ করেন তারা। বিএনপির বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে বিএনপি 270টি আসন পাবে। তিনি আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে তারেক রহমান দেশে ফিরে এসে নির্বাচনে অংশ নেবেন। চট্টগ্রামে আনোয়ারায় নারীর মর্যাদা, সুরক্ষা ও ক্ষমতায়ন শীর্ষক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের সভাপতিত্বে স্থানীয় বিএনপি নেতারা বক্তব্য রাখেন। কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের 31 দফা লিফলেট বিতরণ করা হয়েছে। উপজেলা সদর বাজারে রাষ্ট্র সংস্কারের 31 দফা লিফলেট বিতরণ করেন জেলা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপি নেতা শহীদুজ্জামান কাকুন। লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও অংশ নেন কটিয়াদি এবং পাকুন্দিয়া উপজেলা বিএনপির নেতাকর্মীরা। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের পক্ষে ঢাকা 7 আসনের মানুষের সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতিতে গণসংযোগ করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ। চকবাজার থানা বিএনপি এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইদ হাসান মিন্টুর নেতৃত্বে গণসংযোগ ও মিছিলের আয়োজন করা হয়। চকবাজার থানা বিএনপির সাবেক সহসভাপতি হাজী হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, সাবেক কমিশনার শাহিদা মোর্শেদ সহ স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গণসংযোগ এবং মিছিলে অংশ নেন। হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সংক্রমণ নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি বজায় রাখতে রংপুরে কমিউনিটি অটো ওয়াশিং প্ল্যান্টের উদ্বোধন করা হয়েছে। রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকারের সভাপতিত্বে প্ল্যান্টের উদ্বোধন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী। রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন রংপুর গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম আল আমিন সহ অন্যরা। এ সময় স্বাস্থ্যসেবার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বক্তারা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থীদের 2টি বাস প্রদান করেছে বেসরকারি ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী বুয়েট উপাচার্য আবু বোরহান মোহাম্মদ বদুজ্জামানের কাছে আনুষ্ঠানিকভাবে বাসের চাবি হস্তান্তর করেন। বুয়েট উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের উন্নয়নের প্রকৃত চালিকা শক্তি। বাস দুটি শিক্ষার্থীদের যাতায়াতে যে সমস্যা ছিল তা অনেকটা লাঘব করবে। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহনওয়াজ খান সহ অন্যরা উপস্থিত ছিলেন। রাজধানী হোটেল ওয়েস্টিনে ইন্টারন্যাশনাল এডুকেশন ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। ইএন গ্লোবাল আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে ছিল বিদেশে উচ্চশিক্ষা, IELTS রেজিস্ট্রেশন, ফি অ্যাসাইনমেন্ট,
অন স্পট রেজিস্ট্রেশন ছাড়াও যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলোতে ভর্তি, স্কলারশিপ ও ভিসা আবেদন নিশ্চিত করার সুবর্ণ সুযোগ। অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করায় অংশগ্রহণকারী অতিথি ও শিক্ষার্থীদের স্বাগত জানান ইএন গ্লোবালের ম্যানেজিং ডিরেক্টর ইমরান হোসেন ইমন। একই সাথে বিদেশে উচ্চশিক্ষায় ইচ্ছুক শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। প্রিয় দর্শক, আপনারা আছেন চ্যানেল আইর সঙ্গে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। প্রিয় দর্শক, সবশেষ খবরগুলো নিয়ে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। 1971 সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালে 15ই আগস্টে নৌ কমান্ডারদের দুঃসাহসিক সুইসাইডাল অপারেশন জ্যাকপট দিবসটিকে সরকারিভাবে উদযাপনের জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা নৌ কমান্ডো অ্যাসোসিয়েশনের নেতারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংগঠনের ত্রিবার্ষিক সম্মেলনে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ নৌবাহিনীর কোনো নিয়মিত ফোর্স ছিল না। নৌ কমান্ডাররাই নৌবাহিনীর হয়ে যুদ্ধে অংশগ্রহণ করে বিজয় অর্জন করে। তাই নৌ কমান্ডোদের বাংলাদেশ নৌবাহিনী পাইওনিয়ার ফোর্স হিসেবে স্বীকৃতি প্রদানেরও জোর দাবি জানান তারা। শিশুদের গাণিতিক দক্ষতা এবং প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে অ্যাবাকাস ম্যাথ বাংলাদেশ প্রতি বছরের মতো এবারও অ্যাবাকাস ম্যাথ অলিম্পিয়াডের আয়োজন করেছে। শনিবার রাজধানী কাকরাইলে আইডিইবি মিলনায়তনে অনুষ্ঠিত হল ফাইনাল রাউন্ড। প্রতিযোগিতায় সারা দেশের 764 জন শিশু কিশোর অংশগ্রহণ করে। প্রথম পর্বে উত্তীর্ণ 195 জন শিশু কিশোরের অংশগ্রহণ অনুষ্ঠিত হয় ফাইনাল রাউন্ড। আয়োজকরা জানান, মেধাবী প্রজন্ম গঠনে এ ধরনের উদ্যোগে শিশু কিশোরদের প্রখর মেধা, মনন ও নেতৃত্ব বিকশিত হবে। এতে 9টি গ্রুপে বিজয়ীদের মাঝে ক্রেস্ট এবং সার্টিফিকেট দিয়ে পুরস্কৃত করা হয়। এবারে খেলার খবর। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম আরও একবার। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া বর্তমান সাবেক 25 সেনা কর্মকর্তার মধ্যে 15 জন সেনা হেফাজতে, সেনাবাহিনীতে মোরাল এফেক্ট পড়েছে মন্তব্য। রাজধানী কাকরাইলে পুলিশের বাধায় জাতীয় পার্টির সমাবেশ পণ্ড, 20 নেতাকর্মী আহত, 8 জনকে আটকের অভিযোগ। নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে বলে মির্জা ফখরুলের দাবি। বিএনপি সমতার ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক চায়, মন্তব্য। IUCN এর সম্মেলনে সমুদ্র রক্ষায় আন্তর্জাতিক প্রতিশ্রুতি পূরণের তাগিদ, নারী ও তরুণদের সম্পৃক্ত করা সহ সব পক্ষের সমন্বিত পদক্ষেপের আহ্বান। এবং গ্রোথ হরমোনের অপব্যবহারে ড্রাগন ফলের বাজার নিয়ে শঙ্কায় মুন্সিগঞ্জের উদ্যোক্তা। কৃষিতে নতুন বিনিয়োগ টিকিয়ে রাখতে প্রযুক্তি নির্ভর চাষাবাদে গুরুত্ব আরোপ। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।